মানে তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে ওই রকম। এর বিপদ নিয়ে তৃণমূল একটা কথাও বলবে না, বলে না। বিজেপি অল্প বলে মোদি মোদি মোদি, আরে মোদির জায়গায় আর একটা লোক আসবে, তার জায়গায় আর একটা লোক আসবে। কিন্তু আরএসএস, গান্ধী হত্যাকারী আরএসএস কে নিষিদ্ধ করাটা জরুরি ভারতের জন্য, এই কথাটা বলা অন্যায়? আপনি বাম দর্শনের কথা বলছেন, আপনি বাম ব্যাকরণের কথা বলছেন, ভোটের বাক্সে রিফ্লেকশন নেই কেন? আমি আবার বললাম, আপনি কিসের বাক্স বললেন? ভোটের বাক্স। বাম দর্শন, বাম ব্যাকরণ, বাম রাজনীতি, বাম সংস্কৃতি, যাই বলুন না কেন, এর গুরুত্ব কিন্তু প্রত্যেক মুহূর্তে বাড়ছে। এমনকি চরমতম দক্ষিণপন্থীরা আজকে দেখুন, আমি কালকের একটি উদাহরণ দিই, যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন। অভয়ার বাবা মার কে নিয়ে যখন এরা কথা বলছে, তখন বলছে সিপিএম হাইজ্যাক করে নিয়েছে। আমি জানি না সিপিএম কিভাবে হাইজ্যাক করে দিল, কে সিপিএম? অভয়ের বাবা মার সঙ্গে আমি মোহাম্মদ সেলিমের সাথে দেখা হয়েছে বলে তো আমি জানি না। অভয়ের বাবা মার সাথে সুজন চক্রবর্তী তার বাড়িতে গিয়ে তাকে প্রভাবিত করেছেন কিনা আমি জানি না। তার ভয়টা সিপিএম কেই পাচ্ছে, ভয়টা কিন্তু বিজেপি কে পাচ্ছে না। কারণ ওইখানেই মানে মানে তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে ওই রকম। ভারতের বুকে রাইজিং রাইট উইঙ্গার্স, রাইট উইং পাওয়ার, তাকে রুখতে গেলে বামপন্থী শক্তি ছাড়া কেউ রুখতে পারবে না। এটা আপনি চান বা না চান, এটাই বাস্তব। 2004 সালে বামপন্থীরা 61টি আসন পেয়েছিল, বিজেপি আউট হয়ে গেছিল। 2024 কিন্তু 2004-এর রিপিট হতে পারত, কিন্তু বামপন্থীরা দুর্বল, তাই এই জায়গা তৈরি করা যায়নি। এবং তার জন্যই মাঝে মধ্যে দেখবেন তৃণমূল লাগায় এই গভর্নমেন্টটা 5 বছর টিকবে না, মানে অ্যাজ ইফ গভর্নমেন্টটা ফেলাটা তাদের লক্ষ্য। কেন ফেলছি, কেন বিরোধিতা, পরিষ্কার করে বলতে হবে এই গভর্নমেন্ট কেন খারাপ। আরএসএস এর বিপদ নিয়ে তৃণমূল একটা কথাও বলবে না, বলে না। বিজেপি অল্প বলে মোদি মোদি মোদি, আরে মোদির জায়গায় আর একটা লোক আসবে, তার জায়গায় আর একটা লোক আসবে। কিন্তু আরএসএস নিষিদ্ধ করতে হবে, এই কথাটা কে দাবি তোলে? গান্ধী হত্যাকারী আরএসএস কে নিষিদ্ধ করাটা জরুরি ভারতের জন্য, এই কথাটা বলা অন্যায়? জাস্ট বিকজ দে আর রানিং দি গভর্নমেন্ট আমি বলতে পারবো না। আন্দামান সেলুলার জেলে শয়ে শয়ে বাঙালি বিপ্লবীরা, সেখানে দিনের পর দিন তারা অত্যাচারিত হয়েছেন, থেকেছেন, কালাপানিকে থেকেছেন, কিন্তু সেখানে একটাই হিরো, সাভারকারকে প্রজেক্ট করা। কেন? বাংলার বিপ্লবীরা কি বাণিজ্য লেভে এসেছিলেন? তারা কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন পরবর্তী সময়। তারা মুচলেখার দিয়ে ব্রিটিশের পা ছাটেননি সাভারকারদের মতো। আমাদের গভর্নমেন্ট কি করছে বাংলায়? বিএসএফ এর জায়গা ছিল 15 কিলোমিটার পর্যন্ত, বর্ডার থেকে 15 কিলোমিটার বিএসএফ এর এখতিয়ার। গুজরাটে ছিল বর্ডার থেকে 50 কিলোমিটার পর্যন্ত এখতিয়ার। গুজরাটের বন্দরে, আদানির বন্দর, প্রাইভেট বন্দর, সেখানে 2500 কিলো ড্রাগস উদ্ধার হয়। কিন্তু গুজরাটে 50 কিলোমিটারকে কমিয়ে 15 কিলোমিটার করে দেয়, বাংলার 15 কিলোমিটার বেড়ে 50 কিলোমিটার হয়। মমতা ব্যানার্জির গভর্নমেন্ট ন্যূনতম যে প্রতিবাদ, যেটা করা উচিত ছিল, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি মামলা করা, কারণ রাজ্যের জায়গা নিয়ে প্রশ্ন করেননি। পাঞ্জাব গভর্নমেন্ট করেছে, বাংলার গভর্নমেন্ট করেননি। ছাড়, স্পেস দিয়ে দাও ওদেরকে। গত কয়েকদিন আগে যে এনকাউন্টার রাজনীতি আপনি দেখেছেন, যে রাজীব কুমার হঠাৎ করে বলতে শুনলো ওরা যা মারবে আমি 4 গুণ মারবো। এটা একটা পুলিশ কমিশনারের, প্রাক্তন পুলিশ কমিশনার, পুলিশ কর্তা, তার মুখের ভাষা এটা। এই ভাষাটা মনে করুন তো কিরকম লাগছে। এই যে ওরা যখন গাড়ি পড়েছিল আমার দেখে, এইখানে আমি হলে এইখানে গুলি করতাম। পিজি হাসপাতালের সামনে দাঁড়িয়ে অভিষেক বলেছিল। ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন অভিষেক ব্যানার্জি এন্ড রাজীব কুমার? স্টেটমেন্টে আপনি দেখুন কি পপুলার করতে চাইছে। তৃণমূল এনকাউন্টার পপুলার করতে চাইছে, বিজেপিও এনকাউন্টার পপুলার করতে চাইছে। ফাঁসি, ডেটারেন্স, এনকাউন্টার, এই শব্দগুলোকে পরিচিত করে দেওয়া রাজনীতিতে। ঠিক যেভাবে রাজনীতিতে মন্দির মসজিদকে পরিচিত করে দেওয়া, যেভাবে হিন্দু ভোট মুসলমান ভোটকে পরিচিত করে দেওয়া, ভাষার নামে, ধর্মের নামে মানুষকে রাজনৈতিক দলের নামে দাগিয়ে দেওয়া। ইমামকে টাকা দিচ্ছি, চলো এবার তো পুরোহিতরা বলবে। জগন্নাথ মন্দির করছি, এবার তো হুমায়ুন কবির বলবে যে ওখানে একটা বাবরি মসজিদ করবো। এই ভাষ্যটা বদলে ফেলাটা খুব জরুরি ছিল। আর এই ভাষ্যটা বদলাতে গেলে এমন কোন সংস্কৃতি আমাদের এখানে তৈরি হওয়ার খুব প্রয়োজন আছে, যে সংস্কৃতিতে আবার আমাদের বাংলার নবজাগরণের ইতিহাসকে তুলে ধরা হবে। বাংলার নবজাগরণের ইতিহাস থেকেই তখন বাংলায় বামপন্থী রাজনীতি উত্তরাধিকার যদি বহন করে থাকে, সেটা বাংলার নবজাগরণের ইতিহাস, যুক্তিবাদী মননের ইতিহাস, রামমোহন বিদ্যাসাগরদের ইতিহাস। এখানে ধর্ম বলতে রামকৃষ্ণ পরমহংসদেব, ধর্ম বলতে আপনার একটা পুকুরের 4টে ঘাট, 4টে ঘাটের মধ্যে একটিতে বলবে জল, একটিতে বলছে পানি, একটিতে বলছে ওয়াটার, আরেকটিতে অন্য কোনো নাম,
কিন্তু আসলে ওটা জল। এত সহজ একটি উদাহরণ। ধর্মের সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে অনেক বেশি আন্তরিক করে দেখানোর চেষ্টা। এখানে ধর্ম মানে বিবেকানন্দ, যেখানে ত্যাগ তিতিক্ষার কথা আছে। আপনি তার সব মতকে সমর্থন নাই করতে পারেন, কিন্তু তার ঔদার্যতা, ত্যাগ তিতিক্ষা ইত্যাদি ইত্যাদি বিষয়, সেগুলো বাংলায় আমরা শিখেছি। ধর্ম বলতে এখানে মানে আমি একটা উদাহরণ দিই, আমাদের এখানে ধর্ম আমরা কাদের থেকে শিখেছি? আমরা কালী পুজোয় শ্যামা সঙ্গীত শুনে শিখেছি, আমরা এখানে কীর্তন শিখেছি, শুনেছি। আপনি মিলিয়ে নেবেন, মানে আমি তো কালকেও একটা জায়গায় বলছিলাম, যেটা রামপ্রসাদ সেনের একটা শ্যামা সঙ্গীতের গান ছিল যে, জাঁকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে, তুই লুকিয়ে মায়ের করবি পূজা, জানবে না কো জগজ্জনে। এটা ছিল আমাদের ধর্মীয় উপাসনার ফিলোসফি। রাজি কি ফিলোসফি হচ্ছে, যত পুজো করবো তত ছবি তুলবো। আমি হিজাব পরবো, ছবি তুলবো, হিজাব পরে রাস্তায় বসেছি রেড রোডে, আমি মন্দিরে গেছি, দুর্গা ঠাকুরের চোখ আঁকছি, আমি খালি গায়ে চান করছি, কুম্ভ মেলার জলে সেই ছবিটা দেখিয়ে দিলাম। আমি অন্য কিছু দেখাতে হবে, মানে প্রজেকশন, বা একদম সবচাইতে মানে হাইয়েস্ট এক্সাম্পল উড বি দি ফটোগ্রাফ অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী, ওই আরতি করছে। এবং ওরা খুব প্র্যাকটিক্যালি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ওরকম কটা ছবি আপনি পেয়েছেন? ওর বাড়ির অন্য কোনো ছবি, ওটা ডেলিভারেটলি দেওয়া হয়েছে টু গিভ এ মেসেজ যে আমরা চিফ জাস্টিস এবং প্রধানমন্ত্রী আমরা একই বিশ্বাসী। আমি একবারও বলছি না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বাড়িতে কোনো পুজো করবেন না, কিন্তু আমি বলছি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওইটা বলার পর আমি জাজমেন্ট এবার আগের দিনকে ঈশ্বরকে জিজ্ঞেস করলাম, তার যুক্তি কি, কোন ঈশ্বর সেটা তো আমি বলিনি। ইজ ইট দি লজিক কামিং ফ্রম দি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? দিদেন এই ভাষ্যটা বদলানো খুব জরুরি।